সংবিধান 1935 সালের সংবিধান। সেই সংবিধানে হলো শিডিউল, সেই শিডিউলে ভুক্ত করা হলো এই ডিপ্রেস ক্লাসকে শিডিউল কাস্ট হিসাবে। কেন? এই যে সেপারেট ইলেকট্রন দেব না, সেপারেট ইলেকট্রন পেয়ে গেলে তাদের প্রতিনিধি তারা নির্বাচন করে আইনসভায় পাঠাবে। যেমন মুসলমানরা সেই সুযোগ পেয়েছে, শিখরা সেই সুযোগ পেয়েছে, আর ডিপ্রেস ক্লাস যদি তাদের প্রতিনিধি তারা নির্বাচন করে আইনসভায় পাঠায়, তারা জানে ভবিষ্যতে ভারতবর্ষে ব্রিটিশ থাকবে না, অনেক আগের থেকে সে সিদ্ধান্ত হয়ে গেছে। তখন কারা নিয়ন্ত্রণ করবে এই ভারতবর্ষের যে ক্ষমতা, রাজ ক্ষমতা কারা বসবে? ব্রাহ্মণদের একাধিপত্য আর চিরতরে বিনষ্ট হবে। তাই এই কৌশলগুলো গ্রহণ করেছিলেন। উনা চুক্তির মধ্যে দিয়ে সেই সর্বনাশ গুরুচাঁদ ঠাকুর 3 দশকের চেষ্টায় যে অধিকার আদায় করলেন, এই মানুষকে স্বতন্ত্র পরিচয় দিলেন, স্বতন্ত্র সমস্ত অধিকারের দাবিদার করলেন, এক চুক্তির ফলে সব শেষ হয়ে গেল। তাই ওই কাশিরামজির বইটা দিচ্ছামটা এই বইটা লিখেছে, গোলামীর যে জঞ্জির আমি কোথা থেকে আমার পায়ে আবার নতুন করে পড়লো, 1932 সালের পুরা চুক্তি। দেখুন, কিছু কথা বললে কারো কারো খারাপ লাগবে। এই যে হিন্দু মুসলমান যে সংঘাত ভারতবর্ষে কখন শুরু হয়েছে? এই হিন্দু মুসলমান সংঘাত বলতে ওই ব্রাহ্মণ কাস্ট তাদের সঙ্গে সংঘাত হয়নি। সংঘাত হয়েছে নিচু বর্ণের, নিচু তলার যারা এই শ্রমজীবী মানুষ, কৃষিজীবী মানুষ, যারা উৎপাদক শ্রেণী, তাদের সঙ্গে লড়াই বাঁধিয়ে দিয়েছে। ধর্মের সুশুরি দিয়ে নানান কৌশলে তারা করেছেন। তারা এই সংগঠিত করেছেন এই কাজিয়াগুলো, এই দাঙ্গাগুলো। আজকে এই অল্প সময় এটা বোঝানো খুব কঠিন। 1937 সাল ভারতবর্ষের যে নির্বাচন, 1920-21 সালে প্রথম নির্বাচন, সেই নির্বাচনে প্রথম এই যে ডিপ্রেস ক্লাসের 5 জন প্রতিনিধি নির্বাচিত হয়েছিলেন। কাদের ভোটে? এই ডিপ্রেস ক্লাসের ভোটে। কোন উচ্চ বর্ণের হিন্দু ভোট দেয়নি। মুকুন্দ বিহারীর মতো মানুষকে, মুকুন্দ বিহারী মল্লিক ক্যালকাটা ইউনিভার্সিটির অধ্যাপক, ল কলেজের লেকচারার, অ্যাডভোকেট, তাকে হারিয়ে দিল একজন চর্মকার, নিরক্ষর। চর্মকার দোষের নয়, একজন নিরক্ষর ব্যক্তি। কেন? কংগ্রেস তাকে ব্যাক করেছিল, কংগ্রেস তার পক্ষ নিয়েছিল, তাই মুকুন্দ বিহারী মল্লিক হেরে গেছিলেন। আর সেই জন্য তারা অনুভব করেছিলেন, আমার সেপারেট ইলেক্টর চাই, যাতে ওই বনুবাদীরা, ওই বর্ণ হিন্দুরা যাতে আমার পথের কাটা হতে না পারে। শেষ হয়ে গেল 1932 সালের সব প্রায় শেষ হয়ে গেল। তারপরে 1937 সালের নির্বাচন। সেই নির্বাচনে আমি সংক্ষেপে 2-3টে কথা বলে শেষ করব। সেই নির্বাচনে রেজাল্টটা কি হলো? এই যে বাংলায় যে রিজার্ভ হয়ে গেল 30টা সিট, তার 24টা সিট জিতে নিল এই ডিপ্রেস ক্লাস নির্দল প্রার্থী হিসাবে, যার মধ্যে শুধু 12 জন ছিল নবসূত্র। আর কি হলো? এই প্রথম মন্ত্রিসভায়, অখণ্ড ভারতবর্ষে এই বাংলার মন্ত্রিসভায় ওই গুরুচাঁদ ঠাকুরের যে সৈনিক মুকুন্দ বিহারী মল্লিক মন্ত্রী হয়েছিলেন। প্রথম মন্ত্রী হলেন 37 সালের নির্বাচনের পরে। প্রসন্নচন্দ্র রায়কোট মন্ত্রী হয়েছিলেন। মূল্যায়ন করবো কি করে? আর কি করে আমার সর্বনাশটা ঘটছে? এইবার দেশ ভাগের প্রক্রিয়া শুরু হলো। এই যে ভারতবর্ষে যে হিন্দু মুসলমান হাজার হাজার বছর ধরে সহবাস করছেন, একসাথে বসবাস করছেন, প্রথম
প্রথম ভারতবর্ষের সর্বশ্রেষ্ঠ যিনি বিদ্বান, তিনি একটা বই লিখলেন, থটস অন পাকিস্তান। তার মধ্যে দিয়ে তিনি সুন্দরভাবে লিখলেন, হিন্দু আর মুসলমান সম্পূর্ণ দুটো আলাদা জাতিসত্তা। মুসলমান থাকতে পারে না, মুসলমানের দেশে থাকলে শান্তি থাকবে না। প্রথম তিনি লিখেছেন, বইটা পড়ে দেখবেন। বলেটা কি? আজকে তাকে মাথায় তুলে নাচছেন। আমি শেষ করে দিচ্ছি, মূল্যায়ন করতে হবে। ভারতবর্ষের স্বাধীন হলো যে সংবিধান লেখা হলো, পৃথিবীর সর্ববৃহৎ সংবিধান। কেমন সংবিধান? কথায় কথায় যে সংবিধান পাল্টে দেওয়া যায়, কথায় কথায় যে সংবিধানকে পাল্টে করা যায়, সেই প্রথম সংবিধানে লেখা রয়েছে 1948 সালের 19শে জুলাই। আজকে তার বলি, আজকে লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ, আজকে যে এনআরসি তার উৎস ভুলে রয়েছে সংবিধানের ওই ধারা। মূল্যায়ন করতে পারছি আমরা সঠিকভাবে? তাহলে আমাদের মেরেছে, পদে পদে মেরেছে, এবং ওই সংবিধান রচনার মধ্যে দিয়ে আমার অধিকারকে হরণ করেছে। সংবিধানের যে প্রথম ফান্ডামেন্টাল রাইটস, প্রথম যে মৌলিক অধিকার ছিল প্রপার্টি, এই যে প্রপার্টির অধিকার, সম্পত্তির অধিকার, এই আইন সংবিধানের মৌলিক অধিকারে রাইট টু প্রপার্টি, আপনার কোন অধিকার সেখানে স্বীকৃত হয়নি। সম্পত্তির মালিক যারা, তাদের সম্পত্তি থাকবে, রাজার রাজত্ব থাকবে, ব্যাংকের মালিকানা ব্যাংক তার অধীনে থাকবে। সাধারণ মানুষ তার কি থাকবে? ওই সংবিধানে সেই অধিকার দেওয়া হয়েছিল না। যদিও পরবর্তী সময় ইন্দিরা গান্ধীর আমলে সেটাকে পরিবর্তন করে এই ব্যাংক ন্যাশনালাইজ, আদার্স এগুলো করা হয়। ফলে আমাদের সমালোচনা, আত্মসমালোচনা যদি যথাযথভাবে করতে না পারি, তাহলে আজকেও আমার অভিযোগ ঠিক হবে না। সেদিন যেমন এই গণতন্ত্র, এই রাষ্ট্রের প্রথম ভিত ছিল প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন। 1907 সালের যে আইন, 1907 সালের যে আইন, এই আইনটা মনে রাখতে হবে যে প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন অফ কমিউনিটিজ ইন পাবলিক এমপ্লয়মেন্ট অ্যাক্ট অফ 1907 আসাম বেঙ্গল গভর্নমেন্ট, যে আইনের ফলে এই শূদ্র বা অন্যান্য এই যে অস্পৃশ্য সমাজের মানুষ প্রথম চাকরি পায়। আমরা গুরুচার্যে পাই, শশীভূষণ ঠাকুরের চাকরি হলো, চাকরি হলো। তাহলে আইনটা কি ছিল যার দিয়ে চাকরি হলো? একটা আইন বলবৎ হলো, সেই আইনটা অধিকাংশ আমরা জানি না। এইটাই হচ্ছে গণতন্ত্র, প্রজাতন্ত্রের এটাই হচ্ছে শর্ত, যেখানে প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন, যার যত সংখ্যা সেই অনুপাতে তার সমস্ত কিছু অধিকার থাকবে। আজকে সময়ের সেই ডাক। আজকে দেশে জাতি গণনা হয় না, অথচ জাতির নামে বজ্জাতি, অথচ জাতি গণনা হয় না। আজকে রাজনৈতিক দলগুলো কখনো কখনো কিছু বলে, পরিষ্কার করে বলে না। ফলে মতুয়া চেতনায় যদি আমরা সেটাকে জাগরিত করতে চাই, আজকে এই ভারতবর্ষের রাষ্ট্রে আমার সেই দাবি থাকবে, ওই প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন, ওই রিজার্ভেশন, ওই কয়েকটা সিট নয়। আমার যেমন সংখ্যা সেই অনুপাতে আমাকে সমান সুযোগ দিতে হবে। আরো অনেক কথা বলার ছিল, বলা যায় না, একদিনে সব কথা বলা যায় না। তবে এখানে যারা শিক্ষিত তাদের কাছে বলবো, আপনার কিছু